হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি মৃন্ময় কোলে, তোমাদের ভূগোলের শিক্ষক। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি উত্তর ভারতের নদ নদী সম্পর্কে। এই ক্লাসটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ভূগোলের পঞ্চম অধ্যায়ে রয়েছে। এই ক্লাসে আমরা উত্তর ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করব। উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী এবং ভারতের নদ নদীগুলি সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনেছি। আগের ক্লাসে আমরা গঙ্গা নদীর গতিপথ সম্পর্কেও জেনেছি। আজকের ক্লাসে আমরা উত্তর ভারতের নদ নদীগুলি সম্পর্কে জানব। উত্তর ভারতের নদ নদীগুলির মধ্যে তিনটি প্রধান নদী আমাদের পড়তে হবে। একটি হলো সিন্ধু, অন্যটি গঙ্গা এবং আরেকটি হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে কি বললাম, তিনটি প্রধান নদী সম্পর্কে পড়তে হবে উত্তর ভারতের নদ নদী। যদি কোশ্চেন আসে যে উত্তর ভারতের নদ নদীর সম্পর্কে আলোচনা করো, তাহলে তিনটি নদী সম্পর্কে আমাদের লিখতে হবে: সিন্ধু, ব্রহ্মপুত্র এবং গঙ্গা। আগের ক্লাসে গঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই এই ক্লাসে আমরা গঙ্গা নদী সম্পর্কে আর আলোচনা করব না। তোমরা আগের ক্লাস থেকে গঙ্গা নদী সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই পার্টটি দেখে নিও। তাহলে আমরা গঙ্গা নদীটা বাদ দিয়ে বাকি দুটি নদী সিন্ধু এবং ব্রহ্মপুত্র নিয়ে এই ক্লাসে আলোচনা করব। এবার দেখো, সিন্ধু নদী সম্পর্কে আমরা আলোচনা করব। ফার্স্টে সিন্ধু নদীর দৈর্ঘ্য 2880 কিলোমিটার, কিন্তু ভারতবর্ষে এর প্রবাহ রয়েছে মাত্র 1114 কিলোমিটার পথ। মানে ভারতবর্ষে এটি 1114 কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে, যদিও এর প্রবাহ পথ বা এর দৈর্ঘ্য 2880। দেখে নাও সিন্ধু নদ। এবার সিন্ধু নদের উৎপত্তি দেখব। সিন্ধু নদের উৎপত্তি তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে সেংখাবাব প্রস্রবণ থেকে এই নদের উৎপত্তি হয়েছে। এই যে ম্যাপের দিকে দেখো, তিব্বতের মানস সরোবর যে হ্রদ রয়েছে তার সেংখাবাব যে প্রস্রবণ রয়েছে সেখান থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে, এবং উৎপত্তি লাভ করে ভারতবর্ষের জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এসে আরব সাগরে মিলিত হয়েছে। তাহলে সিন্ধু নদের মোহনা কোথায়? সিন্ধু নদের মোহনা হচ্ছে আরব সাগর। আবার বলছি, মানস সরোবরের কাছে সেংখাবাব যে প্রস্রবণ সেখান থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করলো। এবার ভারতবর্ষের জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হলো। তারপরে সিন্ধু নদ এসে পৌঁছালো পাকিস্তানে এসে আরও দক্ষিণে প্রবাহিত হয়ে এটি আরব সাগরে এসে মিলিত হয়। তাহলে আমরা সিন্ধু নদের উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথের মধ্যে অবস্থিত রাজ্যগুলি সম্পর্কে জানলাম। গতিপথের মধ্যে অবস্থিত রাজ্যগুলি হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। এরপর আমরা যেগুলো লিখতে হবে পরীক্ষায় সেটা হচ্ছে সিন্ধু নদের উপনদীগুলি সম্পর্কে। সিন্ধু নদের উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটি হচ্ছে বাম তীরের উপনদী এবং অপরটি হচ্ছে ডান তীরের উপনদী। সিন্ধু নদের বাম তীরে যে সমস্ত উপনদীগুলি রয়েছে, আগের ক্লাসে বলেছিলাম যে উপনদী কোনগুলো? উপনদী মনে হচ্ছে যে নদীগুলি জলের প্রবাহ বাড়ায়, অন্য নদী প্রধান নদীতে এসে মিলিত হয় এবং জলের প্রবাহ বাড়ায়। তাহলে সিন্ধু নদের উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য যেগুলি বাম তীরে রয়েছে: বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী, বিপাশা। এগুলি হচ্ছে সিন্ধু নদের বাম তীরের উল্লেখযোগ্য উপনদী। এবার ডান তীরের উপনদীগুলি জানা যাক। ডান তীরের উপনদীগুলি হচ্ছে সিয়ক, গিলগিট, সিগার। এগুলি হচ্ছে সিন্ধু নদের ডান তীরের উপনদী। এবার সিন্ধু নদের সম্পর্কে যখন লিখব, আমাদের সিন্ধু নদের তীরে অবস্থিত প্রধান শহরগুলি সম্পর্কেও লিখতে হবে। তাহলে ভারতবর্ষে যেহেতু সিন্ধু নদের প্রবাহ খুব একটা বেশি নেই, সেই জন্য খুব বেশি বড় শহর সিন্ধু নদের তীরে গড়ে ওঠেনি। সেই জন্য কয়েকটি মাত্র প্রধান শহর সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে, যেমন স্কারদু, বুঞ্জি, চিলাস প্রভৃতি। এই সমস্ত ছোট ছোট শহরগুলি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। এবার আমরা উত্তর ভারতের আরেকটি উল্লেখযোগ্য নদী ব্রহ্মপুত্র নদ নিয়ে আলোচনা করব। ম্যাপের দিকে দেখাও, এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, কিন্তু ভারতবর্ষে এত দূর ব্রহ্মপুত্রের প্রবাহপথ নেই। ভারতবর্ষে মাত্র 916 কিলোমিটার প্রবাহপথ রয়েছে ব্রহ্মপুত্রের। এবার আমরা ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল সম্পর্কে জানব। উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্য এই সম্পর্কে জানব। মানস সরোবরের কাছে চেমায়ংদুং হিমবাহ থেকে এই নদের উৎপত্তি লাভ করেছে। ম্যাপের দিকে দেখো, মানস সরোবরের কাছে চেমায়ংদুং যে হিমবাহ রয়েছে সেখান থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে।
এটি চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে প্রবাহিত হয়েছে তা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং আসাম বা অসম। তাহলে ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়ে এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। গঙ্গা নদী, যেটি বাংলাদেশে পদ্মা নদী নামে পরিচিত, পদ্মা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে পরিচিত হওয়ার পর ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, তাহলে আমরা ব্রহ্মপুত্র নদ আলোচনা করতে গেলে প্রথমে দৈর্ঘ্য, তারপরে উৎপত্তিস্থল এবং মোহনা সম্পর্কে আলোচনা করতে হবে, তারপরে গতিপথে অবস্থিত রাজ্যগুলো সম্পর্কে বলতে হবে। এরপরে আসবে উপনদী। ব্রহ্মপুত্রের উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন গঙ্গা নদীর উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, ডান তীর বাম তীর, আবার সিন্ধু নদীগুলোও তাই, এবং ব্রহ্মপুত্রেরগুলো বাম তীরের উপনদী এবং ডান তীরের উপনদী দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। বাম তীরের উপনদীগুলি কোনগুলি? বুড়ি, দিহিং, কপিলি, ধানসিঁড়ি। তাহলে এই নামগুলো মনে রাখতে হবে, যেগুলি ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী। এরপর আসবো ডান তীরের উপনদীগুলি। ডান তীরের যে সমস্ত নদী উপনদীগুলি ব্রহ্মপুত্রের প্রবাহকে বাড়াচ্ছে বা বাড়ায়, সেগুলো হচ্ছে সুবর্ণশিরি, সংকোচ, মানস, তিস্তা প্রভৃতি নদীগুলি। তাহলে ডান তীরের উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য সুবর্ণশিরি, সংকোচ, মানস এবং তিস্তা। এছাড়াও অন্যান্য কিছু উপনদী রয়েছে যেগুলি ব্রহ্মপুত্র নদের প্রবাহকে বাড়াতে সাহায্য করে। এরপরে আমাদের জানতে হবে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত প্রধান প্রধান শহরগুলো। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত প্রধান প্রধান শহরগুলো: ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি। এগুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত প্রধান প্রধান শহর। তাহলে আজকের ক্লাস থেকে আমরা উত্তর ভারতের প্রধান প্রধান নদীগুলি সম্পর্কে জানলাম। পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেন আসে যে উত্তর ভারতের নদীগুলির সম্পর্কে যা জানো লেখো। তাহলে আগের ক্লাসে আমরা গঙ্গা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেখান থেকে তোমরা গঙ্গা নদীর সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করা হয়েছে সেখান থেকে সেটা তোমরা দেখবে। এরপরে এই ক্লাসে আমরা সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে আলোচনা করলাম। এইগুলো আলোচনার পরে, এগুলো লেখার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভারতের মানচিত্রটা কিন্তু আঁকতে হবে। ভারতের মানচিত্র এঁকে এই এতগুলো নদী কিন্তু পয়েন্টিং করবে না। তাহলে আমাদের কোশ্চেন অনুযায়ী সিন্ধু, ব্রহ্মপুত্র এবং গঙ্গা এই তিনটি নদীকে কিন্তু পয়েন্টিং করবে, বাকিগুলো করবে না। এটা আমাদের করতে হবে। এমনকি এই নিচের দিকের ম্যাপটা আমরা নাও আঁকতে পারি, শুধুমাত্র উপরের পোর্শনটা, উপরের দিকটা দেখিয়ে দিতে পারি, এই যতটা এই প্রবাহ পথ পর্যন্ত আমরা দেখাতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস থেকে আমরা জানলাম উত্তর ভারতের নদ নদীগুলি সম্পর্কে। এই ক্লাস থেকে নোটস, এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in থেকে নোটগুলি সংগ্রহ করতে পারো।